ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে বা ফুটবলের এই ভিডিও নিয়ে অনেক দিন আসা হলো না, মাঝখানে অনেক দিনের গ্যাপ। রুবেন অ্যামোরিম ম্যানেজার সিলেক্ট হয়ে যাওয়ার পর, হেড কোচ সিলেক্ট হয়ে যাওয়ার পরেও কোনো ভিডিও আমি করিনি। অ্যাকচুয়ালি আমি না এই যে ম্যানেজারিয়াল রিক্রুটমেন্টটা ম্যানচেস্টার ইউনাইটেড করেছে, এটা নিয়ে আমি এখনই এতটা এক্সাইটেড নই। আমি খুব পজিটিভ, বাট আমি এক্সাইটেড এক্সট্রিম লেভেলে নই। তার কারণ একটাই, আমি মানে মিথ্যে বলবো না, আমি চাইছিলাম না রুবেন অ্যামোরিম হোক ম্যানেজার, বাট মানে আমি বলতে চাইছি যে আমি চেয়েছিলাম এমন কেউ ম্যানেজার হোক যে এক্সপিরিয়েন্সড ইন দ্য সেন্স বড় টিমকে ম্যানেজ করার এক্সপিরিয়েন্স যার আছে। কারণ দেখুন, প্রথম কথা যেটা, রুবেন অ্যামোরিম কালকে অলরেডি বলেছে ম্যাচের পর, ম্যাচ নিয়ে তো কথা বলবোই, পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি নিয়ে কথা বলবো, বাট যে বিষয়গুলো নিয়ে প্রথমে না বললে ভুলে যাবো, সেটা হচ্ছে যে আমি চেয়েছিলাম এমন কোনো ম্যানেজার যে ম্যানচেস্টার ইউনাইটেডে এসে ম্যানচেস্টার ইউনাইটেডের যে একটা মানে ম্যানচেস্টার ইউনাইটেডকে ম্যানেজ করতে গেলে সবার আগে আপনাকে মিডিয়াকে ম্যানেজ করতে হবে। আপনি এরম করবেন, মিডিয়াতে খবর হয়ে যাবে। কালকে যখন ইপসুইচ টাউন গোলটা করলো, 1-1 হলো, তখন রুবেন অ্যামোরিম কিছুক্ষণের জন্য এরকম মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিল। সেটাও দেখছিল যে আমরা হয় না, আমাদের টিম গোল খেয়ে গেলে আমরাও তো এরকম রিয়াকশান দিই, কিন্তু সেটাকে নিয়ে মিডিয়া যা করছে, আর ইংলিশ মিডিয়া যেভাবে রুবেন অ্যামোরিমের প্রত্যেকটা হাঁটা চলা, হাঁচি দেওয়া, চোখ বন্ধ করা, চোখ খোলা, মাথা চুলকানো, সব কিছুকে যেভাবে দেখাচ্ছে, তাতে এর পেছনে পড়ে গেছে ব্রিটিশ মিডিয়া। তো আমি চাইছিলাম এমন কোনো ম্যানেজার, লাইক জিদান হোক, কন্তে তো এখন সম্ভব না, বাট এই ধরনের যারা অলরেডি এই জিনিসগুলো ফেস করেছে। কারণ এতদিন রুবেন অ্যামোরিম যেখানে ছিল সেটা হচ্ছে স্পোর্টিং সিপি, যেখানে কোনো দিন আমরা জানতামও না ওয়ার্ল্ড ফুটবলে কী হচ্ছে, স্পোর্টিং সিপিতে কী হচ্ছে সেটা নিয়ে ওয়ার্ল্ড ফুটবল মিডিয়ার তেমন কোনো মাথা ব্যথা ছিল না। মিডিয়াতে ওই একবার প্রেস কনফারেন্স ম্যাচের আগে, ম্যাচের পরে একটা পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স, ব্যাস খেলা শেষ। কিন্তু এখানে মিডিয়ার সাথে কথা বলা, প্রত্যেকটা ছোটো ছোটো বিষয় নিয়ে সেটা পরের দিন ফেসবুকেতে চলে আসা, সেটা নিয়ে পরের দিনকে মিম তৈরি হয়ে যাবে, অনেক কিছু হবে। সো শুধু ম্যানচেস্টার ইউনাইটেডকে টিমকে ম্যানেজ কিন্তু রুবেন অ্যামোরিম করবে না, তার সঙ্গে অনেক কিছুকে রুবেন অ্যামোরিমকে ম্যানেজ করতে হবে। আর সেটা কোথাও না কোথাও যদি এফেক্ট দেয়, এটাই আমার একটা চিন্তা ছিল। ফার্স্ট ম্যাচটা দেখে আমি এখন অবধি যা বুঝলাম, তাতে নতুন যে সিস্টেম, আমার এখনও মনে আছে লুই ভ্যান হাল একটা নতুন সিস্টেম তৈরি করতে চেয়েছিল, 3-5-2, যেটা খেলে অ্যাকচুয়ালি নেদারল্যান্ডস সাকসেস পেয়েছিল ওয়ার্ল্ড কাপে, 2014 ওয়ার্ল্ড কাপ। আর কিন্তু ইউনাইটেড এসে জাস্ট 2টো ম্যাচের পরই সে ওই সিস্টেম থেকে ফেরত চলে যায়, না হয়নি, এখানে সেটা পারেনি। এরিক টেন হ্যাগ ফার্স্ট 2টো ম্যাচেতে প্লেইং ফ্রম দ্য ব্যাক চেষ্টা করেছিল ইউনাইটেডের এক্সিস্টিং প্লেয়ারদের নিয়ে, বাট পেরে ওঠেনি। রুবেন অ্যামোরিম এই প্লেয়ারদের নিয়ে ব্যাক 3 করতে পারবে কি না আমি জানি না, বাট যদিও কালকেটা মেকশিফট ডিফেন্স লাইন ছিল ইউনাইটেডের, এখনও এই ডিফেন্স লাইনের মধ্যে লেনি ইউরো অ্যাড ইন হবে, এই ডিফেন্স লাইনে লিজান্দ্রো মার্টিনেজ ঢুকবে, ইউরো মার্টিনেজ, আর ওদিকে আপনার ম্যাথিস ডেলিট আর ম্যাগুয়ার ইনক্লুড হবে কখনো কখনো। তো ম্যাগুয়ার কিন্তু আবার 3-ম্যান ডিফেন্সে খুব বেটার, আমরা বরাবর এটা দেখেছি। তো মাজরাউই সেখানে হয়তো রাইট ব্যাক খেলবে, লুকশো সেখানে লেগ ব্যাক খেলবে, ড্যালট পরে সাবস্টিটিউট ইন হতে পারে, মালয়েশিয়া তখন অপশানসে এসে যাবে, ওপরে আমাদ, ব্রুনো, র্যাশফোর্ড হোক বা রাসমাস হয়ল্যান্ড হোক, এরা থাকবে। অ্যান্ড দেন মাঝমাঠে তো কালকে আমি ম্যাচটা দেখে যেটুকু বুঝলাম, আমার ফুটবল নলেজ যেটুকু আমাকে বুঝতে হেল্প করলো, সেটা হচ্ছে যে যদি এই 3-4-2-1 যে ফরমেশনটা নিয়ে এত আলোচনা হচ্ছে, যদি এটাতে ইউনাইটেড আর রুবেন অ্যামোরিম এইটার ওপরই স্টিক করে, তাহলে কোথাও না কোথাও আই থিঙ্ক ক্যাসেমিরোকে
সেল করে দেওয়াই বেটার হবে। ক্যাশেমিরো এই ফরমেশনে আমি খুবই ডাউটফুল এই ফরমেশনে ক্যাশমিরোকে নিয়ে। আর উগারতের পাশে ইউ নিড আ বল প্লেয়িং মিডফিল্ডার লাইক কোবি মাইনো, যেটা কালকে বাট এরিকসনের আমি যেটা প্রবলেম কালকে বুঝতে পারলাম, এরিকসন আর ক্যাশেমিরো দুজনেই স্লো। তো যখন ওপরে ইউনাইটেড বল লুজ করবে, মাঝমাঠে ক্যাশেমিরো আর এরিকসন থাকলে স্পিডটা পাওয়া যাবে না। সো ট্র্যাক ব্যাক কতটা ইজিলি হবে আমি বুঝতে পারিনি কারণ কালকে এক একটা সময় কিন্তু প্রবলেমটা বোঝা যাচ্ছিল। তো সেই জায়গায় আই থিঙ্ক এই রকম মিডফিল্ডের জন্য ইউনিট কোবি মাইনো, ইউনিট উগারতে অর ইউনিট ম্যাকটমিনে কাইন্ড অফ এ প্লেয়ার। তো যাই হোক, এখন রুবেন আমরিমের কাছে যা আছে সেটা দিয়েই ওকে কাজ চালাতে হবে। তো এটা একটা বড় বিষয় গেল। আর আমাদ দিয়ালো কালকে উইং ব্যাক হিসেবে যথেষ্ট ভালো খেলেছে, বাট আমাদ দিয়ালো কিন্তু এটা কালকে মেকশিফট টিম ছিল, কারণ পুরো টিমটা যখন থাকবে তখন আমাদ দিয়ালো উপরেই খেলবে। আমাদ দিয়ালো ওয়াজ ব্রিলিয়েন্ট কালকে, খুব ভালো ছিল। ইপসুইচ টাউন কাল সত্যিই ভালো খেলেছে। ইউনাইটেডের কালকে অনেকে বলছে ডিসঅ্যাপয়েন্টিং, বাট আমি ইউনাইটেডকে কালকে দেখে হ্যাপি নই, বাট আমি ডিসঅ্যাপয়েন্টেডও নই, কারণ পুরো সিস্টেমটাই আলাদা। এখানে ম্যানেজার পরিষ্কার বলে দিয়েছে যে আমি রিস্ক নেব, কারণ নেক্সট ইয়ার এই টাইমে আমি চাই না আমার টিম স্ট্রাগল করুক। সো এখন থেকে যে কারণে আমাকে আনা হয়েছে, উই নিড টু চেঞ্জ দ্য সিস্টেম। আমি যে সিস্টেমকে বিলিভ করি প্লেয়ারদের বিলিভ করতে হবে। যারা বিলিভ করতে পারবে না মেবি তাদেরকে চলে যেতে হবে। তো এরকম একটা স্টেটমেন্ট আছে এক্ষেত্রে। এখনই আমি কোনো অ্যানালিসিস বা ক্রিটিক্যাল কোনো কিছু বলতে পারবো না, কারণ আমি সত্যি এখনও বুঝতে পারিনি অ্যাকচুয়ালি ইউনাইটেড কী করতে চাইছে, অ্যামরিম কী করতে চাইছে। 3 দিনের সেশনে হয়তো সেটা বোঝা সম্ভব না, বাট এটুকু বুঝতে পেরেছি যে এই ম্যানেজারটা ফরমেশনের ক্ষেত্রে অনেক বেশি ফ্লেক্সিবল হবে, ট্যাকটিক্সের ক্ষেত্রে অনেক বেশি ফ্লেক্সিবল হবে। লেটস সি কী হয়। বাট এই মুহূর্তে প্রিমিয়ার লিগ প্লাস ওয়ার্ল্ড ফুটবলে যেটা সব থেকে বেশি আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে ম্যানচেস্টার সিটি উইথ পেপ গুয়ার্দিওলা ইন ক্রাইসিস কীভাবে কামব্যাক করবে। পেপ গুয়ার্দিওলা নিজের কেরিয়ারে কোনোদিন টানা 5টা ম্যাচ হারেনি, তার মধ্যে 3টে প্রিমিয়ার লিগে। টানা 5টা ম্যাচ হেরে যাওয়া, ইটস নট এ ম্যাটার অফ জোক। দেখুন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানতেই হবে। এই সোশ্যাল মিডিয়া পেপ গুয়ার্দিওলাকেও কিন্তু ওপর থেকে নিচে ফেলতে দুবার ভাববে না। যে পেপ গুয়ার্দিওলা ইজ ইনএভিটেবল, আনবিটেবল। মানে মডার্ন কেন, ওয়ার্ল্ড ফুটবলে যত ম্যানেজাররা এসেছে পেপ গুয়ার্দিওলা তাদের মধ্যে টপ র্যাঙ্কে থাকবে। সেই পেপ গুয়ার্দিওলাকে কিন্তু এই সোশ্যাল মিডিয়াও ছুঁড়ে ফেলতে বেশিক্ষণ সময় নেবে না। কিন্তু যেভাবে 5 ম্যাচ হারার পর তাকে নিয়ে বলা হচ্ছে, সবাই হয়তো ভুলে গেছে লাস্ট 8-9 বছরে পেপ গুয়ার্দিওলা কী করেছে, বা টোটাল তার ম্যানেজারিয়াল কেরিয়ারে পেপ গুয়ার্দিওলা কী করেছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন। দেখুন, যেমন একটা জিনিস হয় না, যে একটা স্কুলে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে ছোটোবেলায় যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে, সে সারা জীবন ফার্স্ট হয়েছে, কোনোদিন সেকেন্ড হয়নি। মানে একদম নার্সারি থেকে কলেজ লাইফ অবধি সে ফার্স্ট হয়েছে 98 টাইমস, 2বার জাস্ট হতে সেকেন্ড হয়ে গেছিল, কোনোভাবে ফার্স্ট হতে পারেনি। বাট সে লাইফে কখনো এর থেকে বাজে টাইম দেখেনি, ফার্স্ট আর সেকেন্ড, এর বাইরে সে বাজে টাইম দেখেনি। সাডেনলি সে যখন চাকরি জীবনে গেল এবং সেখানেও সাকসেস পাওয়ার পর একটা সময় এমন এলো যখন সে যাই করছে সব ভুল, যাই করছে সেটাই ভুল হচ্ছে, সবই তার এগেনস্টে চলে যাচ্ছে, এবং দেখা গেল সে কোনোভাবেই কামব্যাক করতে পারছে না। সে জাস্ট তার মাথাটা ওই সময় পুরো ঘেটে গেছে। পেপ গুয়ার্দিওলার সাথে এমন একটা জিনিস হয়েছে যে পেপ গুয়ার্দিওলা এইরকম ক্রাইসিসে কোনোদিন পড়েনি, সুতরাং এটা তার কাছে একটা নতুন ব্যাপার, এই ক্রাইসিস থেকে টিমকে বের করে আনা, নিজেকে বের করে আনা। কারণ এখন যদি এরিক টেন হ্যাগ এই জায়গায় থাকতো, তো এরিক টেন হ্যাগ এই ক্রাইসিসের মধ্যেই বড় হয়েছে। এরিক টেন হ্যাগের ইউনাইটেডের যে কেরিয়ার বলেন, সেখানে এরম ক্রাইসিস অলওয়েজ ছিল। 2টো ম্যাচ টানা হারা, 3টে ম্যাচ টানা হারা, 5টা ম্যাচে গোল নেই। সেখান থেকে এরিক টেন হ্যাগ কী করে বেরোতে হবে এরিক টেন হ্যাগ বুঝে গেছিল। পেপ গুয়ার্দিওলার সাথে কিন্তু এই জিনিস কখনো ঘটেনি। তো পেপ গুয়ার্দিওলা
এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিস থেকে কী করে বেরোবে, কারণ নেক্সট ম্যাচ লিভারপুল, আর লিভারপুল যে ফর্মে আছে আর সিটি যে ফর্মে আছে, যদিও টটেনহামের এগেনস্টে ফার্স্ট 15 মিনিটস কিন্তু ইট ওয়াজ অল অ্যাবাউট ম্যানচেস্টার সিটি, একটা কাউন্টার অ্যাটাক, ফার্স্ট গোল, অ্যান্ড দেন সাডেনলি ম্যানচেস্টার সিটি অফ ফিনিশ। কিন্তু প্রথম দুটো অ্যাটাকে হ্যালান্ড যদি গোল করে দিত, আর দুটো হ্যালান্ড যেখান থেকে গোল করে সেই রকমই চান্সেস পেয়েছিল, কিন্তু ওই যে যখন লাক সঙ্গে থাকে না তখন কিচ্ছুই ঠিকঠাক হবে না, এবার আমি ইগারলি ওয়েট করছি চ্যাম্পিয়ন্স লিগে কী রেসপন্স দেয় সিটি, আর তারপর লিভারপুলের ম্যাচেরটা এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেল এই ম্যাচটা সিটির জন্য যে কল্পনার বাইরে এই ম্যাচটা। মানে ম্যানচেস্টার সিটি, আর দেখুন কপাল দেখুন, এমন সময় লিভারপুলের সাথে পড়েছে, আর এমন লিভারপুল যারা কিছুতেই থামছে না, কোনো কিছুতেই থামছে না, তারা আগের দিন সাউথহ্যাম্পটনের সাথে এই ম্যাচটাও বের করে নিল, 2-1 থেকে 2-1, দেন 3-2 করে নিল। তো লেটস সি কী হয়, বাট সত্যি বলছি মানে পেপ গার্দিওলাকে দেখে খারাপ একটু লাগে। আমি রাইভাল ম্যানেজার ওসব পরের কথা, যে মানে লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজেস। এত বড় মাপের একজন ম্যানেজার, তাকে আগের দিন টটেনহাম ম্যাচের দিন দেখে মনে হচ্ছিল ইজ জাস্ট লস্ট এভরিথিং, কিচ্ছু হচ্ছে না তার সাথে। সে চেষ্টা করছে, বাট তার কাছে এমন কোশ্চেন আসছে যার জবাব নেই তার কাছে। সে কেমন একটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে শুধু ভাবছিল যে আচ্ছা, মানে ম্যানচেস্টার সিটিকে পেপ গার্দিওলা এমন জিনিস দেখিয়েছে, এত হাইতে নিয়ে গেছে, আর সেই ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলাকে এমন জিনিস ফেরত দিচ্ছে এখন। 5টা হার পর 4-0 এতিহাডে গিয়ে ম্যানচেস্টার সিটিকে, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে আসা। সো আর কি, এটুকুই। বার্সেলোনা দিকে ড্র করেছে, মাদ্রিদ জিতেছে, বাট ভিনিসিয়াসের ইনজুরি, অনেক কিছু ঘটছে চারদিকে। তো লম্বা ভিডিও হয়ে যাবে, আর বাড়াচ্ছি না ভিডিও, আপাতত এটুকুই। বিশাল বড় ম্যাচ আছে এবারে মিড উইকে, লিভারপুল বায়ার্ন ওদিকে পিএসজির সাথে খেলবে, লিভারপুল উইল প্লে এগেন্সট রিয়াল মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে প্রচণ্ড চাপের মধ্যে আছে। অ্যান্ড দেন রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুল, ম্যানচেস্টার সিটি লিভারপুল প্রিমিয়ার লিগেতে। ইউনাইটেড উইল প্লে এগেন্সট এভারটন, ইউনাইটেড তারা ইউরোপা লিগ খেলবে। সো অনেক কিছু হবে, সেগুলো নিয়ে কথা বলবো আমরা। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন। অনেকদিন পর আবার ভিডিও করলাম, আপনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ, বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।